কেমন হবে যদি এমন একটি জেলখানা থাকে যেখানে সব সুপার পাওয়ার ভিলেনদেরকে রাখা হয় আর এখানে থাকা সবাই একে অপরকে মারতে চায়। কারো আছে বিদ্যুৎ কন্ট্রোল করার শক্তি, আবার কারো আছে লেজার লাইট মারার শক্তি, আর এখানে থাকা প্রত্যেকের মধ্যেই রয়েছে কোনো না কোনো সুপার পাওয়ার। তো চলুন আর দেরি না করে টান টান উত্তেজনা আর অ্যাকশনে ভরপুর আমাদের আজকের গল্পটা শুরু করি। গল্পের শুরুতে আমরা একটা বিল্ডিং এর নিচে পার্কিং এ কিছু গুন্ডাদেরকে দেখতে পাই, যারা তাদেরই অন্য এক সাথী জ্যাককে মারছিল। কারণ এই গ্রুপটা জ্যাককে পাঠিয়েছিল তাদের একজন টার্গেটকে মারতে, কিন্তু জ্যাক তাকে মারতে না পেরে ওই লোকটার মেয়েকে মেরে চলে এসেছে, আর এটা নিয়ে তাদের মধ্যে ঝগড়া চলছিল। কিন্তু হঠাৎ করেই এর মধ্যে তারা যাকে মারার জন্য জ্যাককে পাঠিয়েছিল সেই লোকটা এখানে চলে আসে, আর সে আসতেই বন্দুক দিয়ে এক এক করে সবাইকে মারতে শুরু করে। গুলি লাগার কারণে এখানে অনেকেই মারা যায়, কিন্তু এদের মধ্যে দুজনের কাছে এমন সুপার পাওয়ার ছিল যেটা তাদেরকে বুলেট প্রুফ বানিয়ে দিয়েছিল, আর তাই তারা তাদের শক্তি ব্যবহার করে বন্দুকের গুলি থেকে বেঁচে যায়। কিন্তু লোকটা তখন খালি হাতেই তাদেরকে মারতে শুরু করে। এক এক করে সে ওই দুজন বুলেট প্রুফ ভিলেনকে মেরে ফেলে। তারপর সে ওই লোকটাকে মারে যে তার মেয়েকে মেরেছিল। কিন্তু ঠিক তখনই সেখানে পুলিশ চলে আসে আর তারা তাকে গ্রেপ্তার করে। আমরা দেখতে পাই কিছু বছর আগে পুরো পৃথিবীতে প্রচন্ড যুদ্ধ হয়েছিল, আর এই যুদ্ধে নিউক্লিয়ার অস্ত্র ব্যবহারের কারণে পৃথিবীর চারিদিকে শুধু ধ্বংসযজ্ঞ হয়েছিল। কিন্তু যুদ্ধ শেষ হয়ে গেলেও নিউক্লিয়ার অস্ত্রের রাসায়নিক বিক্রিয়ার কারণে বেঁচে থাকা মানুষের মধ্যে শারীরিক পরিবর্তন হতে শুরু করে, আর এর মধ্যে অনেকের শরীরে সুপার পাওয়ার চলে আসে। কিন্তু যুদ্ধ বিধ্বস্ত পৃথিবীতে প্রয়োজনীয় জিনিসপত্রের সংকট দেখা দিতে শুরু করে, আর তাই যারা সুপার পাওয়ার পেয়েছিল তারা পাওয়ারটাকে ভালো কাজে না লাগিয়ে সেটা দিয়ে অন্যদের থেকে সম্পদ কেড়ে নিতে শুরু করে। এর ফলে চারিদিকের পরিবেশ আবারও অস্থিতিশীল হয়ে ওঠে। তাই সরকার বাধ্য হয়ে এমন একটা জেলখানা তৈরি করে যেখানে সুপার পাওয়ার সহ সন্ত্রাসীদেরকে আটকে রাখা হতো। আর এখন আমরা বর্তমানে দেখতে পাই নিউজে সেই লোকটাকে ধরে আনার সংবাদ প্রচার করা হচ্ছিল। তার নাম ছিল অ্যান্থনি, আর সে এ পর্যন্ত 30 জনের উপরে সুপার পাওয়ার সন্ত্রাসীদেরকে মেরে ফেলেছে। নিউজে আরো দেখানো হয় এই সুপার জেলের দায়িত্বে ছিল মাইকেল নামের একজন লোক, কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ ছিল সে নাকি টাকার বিনিময়ে কয়েদিদেরকে এই জেল থেকে পালাতে সাহায্য করত। কিন্তু নিউজে সাক্ষাৎকারের সময় মাইকেল এই বিষয়টা একদমই অস্বীকার করে। এরপর আমরা দেখতে পাই একটা বাসে করে অ্যান্থনি সহ কয়েকজন সুপার পাওয়ার ভিলেনকে জেলে আনা হয়েছে। কিন্তু অ্যান্থনিকে দেখে মনে হচ্ছিল সে এখানে এসে অনেক খুশি, কারণ সে জেলে থাকা অন্যান্য সুপার ভিলেনদেরকে মারতে পারবে। নতুন যে কয়েদিদেরকে আনা হয়েছিল তাদের মধ্যে ডিয়াগো নামের একটা ছেলে ছিল, কিন্তু ডিয়াগো মোটেও কোনো ভিলেন ছিল না, কারণ তার কাছে এমন কোনো পাওয়ার ছিল না যেটা দিয়ে সে ধ্বংসযজ্ঞ চালাতে পারে। মূলত তার কাছে পাওয়ার ছিল অন্য মানুষের দুঃখ কষ্ট বুঝতে পারার। কিন্তু ডিয়াগোকে পুলিশ ধরে এনেছিল একজন মানুষকে ঠকানোর অপরাধে। জেলে আসার পর সেখানে থাকা গার্ডরা এক এক করে সব কয়েদিদেরকে চেক করছিল, আর তাদের হাতে পায়ে শিকল লাগিয়ে দেয় যাতে তারা তাদের সুপার পাওয়ার ব্যবহার করে জেলে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে। আর মাইকেল তখন মাইকে সব কয়েদিদেরকে ওয়ার্নিং দিচ্ছিল এটা বলে, যদি কেউ এখান থেকে পালানোর চেষ্টা করে অথবা কোনো ধরনের অনিয়ম করে তাহলে তাকে কঠিন শাস্তি পেতে হবে। এরপর সব কয়েদিদেরকে জেলের গ্রাউন্ডে নিয়ে আসা হয়। এখানে অ্যান্থনির সাথে জিম নামের একজন কয়েদিকে দেখা যায়। জিম আগে থেকে অ্যান্থনির উপর অনেক রেগে ছিল, কারণ জিমের ভাইকে অ্যান্থনি মেরে ফেলেছিল, আর তাই জিম এখানে অ্যান্থনিকে মারামারি করার জন্য চ্যালেঞ্জ করে। অ্যান্থনিও তার এই চ্যালেঞ্জ একসেপ্ট করে, আর দুজনের মধ্যে শুরু হয়ে যায় মারামারি। তারা দুজনেই খালি হাতে মারামারি করছিল, কিন্তু কিছুক্ষণ পরে অ্যান্থনি তাকে অনেক বাজেভাবে মারতে শুরু করে। আরেক পর্যায়ে জিম হার মেনে নেয়, কিন্তু তারপরেও অ্যান্থনি যখন তাকে মারতে যাচ্ছিল তখন সেখানে থাকা গার্ড অ্যান্থনিকে শক দেয়। শক খেয়ে অ্যান্থনি মাটিতে পড়ে যায়, আর জিমকে হাসপাতালে পাঠানো হয়। কিন্তু এতক্ষণ পর্যন্ত সব গার্ডরা সহ মাইকেলও ক্যামেরায় তাদের মারামারি দেখে অনেক এনজয় করছিল, এই জন্য তাদেরকে থামানো হয়নি। জেলে এসে ডিয়াগো এমন একজন কয়েদির সাথে পরিচিত হয়ে যায় যার কাছে বিদ্যুৎ কন্ট্রোল করার পাওয়ার ছিল, আর তার নাম ছিল টুইডি। সে ডিয়াগোকে বলে, আমি এই জেলের সর্বপ্রথম কয়েদি। এটা বলে সে ডিয়াগোকে জেলে থাকার কিছু নিয়ম কানুন বলে দেয়। কিন্তু ডিয়াগো শুনেছিল এই জেলে সব থেকে শক্তিশালী পাওয়ারফুল একজন কয়েদি রয়েছে যার নাম লক, আর লক তার ব্রেন দিয়ে সে যে কোনো কিছুই কন্ট্রোল করতে পারত, এমনকি মানুষের ব্রেন পর্যন্ত কন্ট্রোল করতে পারত। সে যে কাউকে কন্ট্রোল করে তাকে দিয়ে যে কোনো কিছু করাতে পারত। এই জন্য
টুইডি তখন ডিয়াগোকে বলে, তোমার জন্য ভালো হবে যদি লকের থেকে দূরে থাকো। তখন আমরা দেখতে পাই একদিন লককে একটা অন্ধকার রুমে নিয়ে আসা হয়, আর আসলে এখানে তাকে মাইকেল কথা বলার জন্য এনেছিল, কারণ মাইকেল লকের সাথে একা কিছু কথা বলতে চাচ্ছিল। লককে সবসময় একটা মুখোশ পরিয়ে রাখা হতো যাতে করে সে তার শক্তি ব্যবহার করতে না পারে। মাইকেল তখন লককে বলতে থাকে, আমি কিছুদিনের মধ্যে রিটায়ার্ড করব, তাই তার আগে তুমি আমার কাজটা করে দাও। আসলে লক বাইরে থাকা অবস্থায় একবার ব্যাংক ডাকাতি করেছিল, আর তার অ্যাকাউন্টে অনেক টাকা ছিল। মূলত মাইকেল এখানে লকের সেই টাকাগুলোকে তার অ্যাকাউন্টে ট্রান্সফার করতে দিতে বলছিল। এমনকি সে লককে ধমক দিতে শুরু করে। সে বলে, যদি তুমি আমাকে দেখা করলে না দাও তাহলে আমি তোমাকে এই জেলের মধ্যেই মেরে ফেলবো। অন্যদিকে তখন আমরা হাসপাতালের দৃশ্য দেখতে পাই। সেখানে অ্যান্থনিকে আনা হয়েছিল। হাসপাতালে আরো অনেক ঘায়েল কয়েদিরা ছিল, কিন্তু সব থেকে অবাক করা বিষয়, সেখানে এমন একজন কয়েদি ছিল যার শরীরে মাথা ছিল না, কিন্তু তার ভেতর থেকে নতুন মাথা গজাচ্ছিল। আসলে এই কয়েদির সুপার পাওয়ার ছিল রিজেনারেট করা, অর্থাৎ তার শরীরের কোনো অঙ্গ কেটে গেলে সেটাকে সে আবারও গজাতে পারত। হাসপাতালে একজন মহিলা ডাক্তার ছিল যার নাম ইসাবেলা। সে ঘুরে ঘুরে সবাইকে চেক করছিল। এমন সময় সেখানে ডিয়াগো আসে। সে মূলত এসেছিল ক্লিনিকের কাজ করার জন্য। পাশের রুমে লককেও আনা হয়। ইসাবেলা লককে চেক করতে গেলে ঠিক তখনই অ্যান্থনি সেখানে এসে ইসাবেলাকে গলা চেপে ধরে অজ্ঞান করে দেয়। এরপর সে যায় লককে মারার জন্য, কিন্তু অ্যান্থনি লক পর্যন্ত পৌঁছানোর আগেই ডিয়াগো পেছন থেকে তাকে ধরে ফেলে। আর তখনই ইমার্জেন্সি ঘন্টা বেজে উঠলে গার্ড চলে আসে সেখানে। কিন্তু এই ঘটনার পর জেলের মধ্যে ডিয়াগো বেশ পপুলার হয়ে যায়, কারণ সবাই জানতে পেরেছে সে লকের জীবন বাঁচিয়েছে। তাই অনেকেই এসে নিজেদের খাবার তাকে দিয়ে যাচ্ছিল। এই সব কিছু ডিয়াগোর বেশ ভালো লাগছিল। তখন হঠাৎ করে একজন এসে ডিয়াগোকে বলে, লক তোমাকে ডাকছে। ডিয়াগো ভয়ে ভয়ে লকের রুমের সামনে আসে, আর লক তাকে ধন্যবাদ জানায়। লকের থেকে সম্মান পেয়ে ডিয়াগো অনেক বেশি খুশি হয়ে যায়। কিন্তু এদিকে তখন মাইকেলের জুনিয়র অফিসার তার আর লকের সাথে হওয়া ডিলের ব্যাপারে জেনে যায়। সে আসে মাইকেলের সাথে কথা বলতে। মাইকেল তাকে বলে, যদি তুমি এই বিষয়টা লুকিয়ে রাখো তাহলে আমি তোমার প্রমোশনের ব্যবস্থা করে দেব, কিন্তু যদি তুমি এটা সবাইকে বলে দাও তাহলে আমি তোমাকে চাকরি থেকে বের করে দেব। তখন কথায় কথায় মাইকেল টুডির কথা বলে, কারণ সে এখানে এসেছে প্রায় 10 বছর হয়ে গেছে, আর এর মধ্যে সে কয়েকবার ছাড়া পাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করেছে, কিন্তু প্রত্যেকবারই তাকে কোনো না কোনো কারণ দেখিয়ে তার অ্যাপ্লিকেশন বাতিল করিয়ে দেয়া হচ্ছে। তখন আমরা দেখতে পাই এবারও টুইডি কোর্টের সামনে হাজির হয়েছে, কিন্তু সেখানে তাকে উদ্ভট সব প্রশ্ন করা হয়। আর তাদের প্রশ্নে বিরক্ত হয়ে টুইডি রাগ করে সেখান থেকে উঠে চলে আসে, কারণ সে ভালোভাবে বুঝতে পারছিল এখান থেকে তাকে বের করে দেয়া হবে না। এজন্য টুইডি তখন ডিয়াগোর কাছে একটা সাহায্য চায়। সে ডিয়াগোকে বলে তাকে একটা ধারালো কিছু এনে দিতে। কিছুক্ষণ পর ডিয়াগো তাকে একটা কাটার এনে দেয়, আর সেটা দিয়েই টুইডি তার পায়ে থাকা স্পেশাল ডিভাইসের তার কেটে দেয়। এই ডিভাইসটা তাদের সবাইকে সুপার পাওয়ার ব্যবহার করা থেকে আটকে রাখতো, আর তাই ডিভাইসটা খুলতেই টুইডির পাওয়ার ব্যাক চলে এসেছিল। তাই সে তখন টেবিলের উপর উঠে সিলিং থেকে বিদ্যুতের তার খুলে নেয়, আর নিজের শরীরের সাথে লাগিয়ে বিদ্যুৎ টানতে শুরু করে। তার বডি চার্জ হয়ে গেলে সে হাত দিয়ে বিদ্যুতের শক দিয়ে গার্ডকে আহত করে দেয়। আর পুরো জেলের ইলেকট্রিক সিস্টেম নষ্ট হয়ে যাওয়ার কারণে সব কয়েদিদের ডিভাইসগুলো বন্ধ হয়ে যায়, আর সবার শক্তি ফিরে আসার কারণে কয়েদিরা নিজেদের মধ্যে লড়াই করতে শুরু করে। জেলের ভিতরে অবস্থা খারাপ দেখে মাইকেল দ্রুত গার্ডদেরকে জেনারেটর অন করতে বলে। কিছুক্ষণের মধ্যে আবারও জেনারেটর চালু করে দেওয়া হয়। এর সাথে সাথেই সব কয়েদিদের শরীরে লাগানো ডিভাইসগুলো চালু হয়ে যায়। সেই সাথে গার্ডরা এসে তাদেরকে শক দিয়ে ধরে ফেলে। তারপর সবাইকে আবারও যার যার সেলে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু টুইডি তখন নিজের সেলে ছিল না। সে পালানোর জন্য হাসপাতালে গিয়ে লুকিয়েছিল, আর সেই লেডি গার্ড কিছুক্ষণের মধ্যেই তাকে সেখান থেকে ধরে ফেলে। তখন মাইকেল অর্ডার দেয় টুইডিকে মেরে ফেলার জন্য, কারণ জেলের এই সংঘর্ষে অলরেডি 12 জন কয়েদি মারা গিয়েছিল, আর মাইকেল এই সব কিছুর জন্য টুইডিকে দায়ী করছিল। তাই মাইকেলের আদেশে সেই লেডি গার্ড টুইডিকে মারতে মারতে মেরেই ফেলে। পরের দিন মাইকেল ডিয়াগোকে ডেকে নিয়ে একটা রুমের সামনে আসে। আসলে এটা ছিল একটা টর্চার চেম্বার। এখানে কয়েদিদের আটকে রেখে তাদেরকে অনেক মারধর করা হতো, সেই সাথে তাদের উপর অত্যাচার করা হতো। এর ভেতরে সময় অনেক ধীরে ধীরে পার হতো, আর তাই কয়েদি প্রচন্ড যন্ত্রণা পেতে পেতে মারা যেত। মাইকেল মনে করছিল হয়তো জেলে হওয়া এই ঘটনার পেছনেই লকের হাত থাকতে পারে। তাই সে ডিয়াগোর কাছে এই ব্যাপারে জানতে চায়, কারণ মাইকেলের ধারণা ছিল ডিয়াগো হয়তো লকের প্ল্যানের ব্যাপারে সবকিছু জানে। এজন্য সে ডিয়াগোকে ভয় দেখায় আর বলে, যদি তুমি আমাকে লকের প্ল্যানের কথা বলে দাও তাহলে আমি তোমাকে কিছুই বলবো না, কিন্তু যদি আমার থেকে লুকাও তাহলে আমি তোমাকে এই চেম্বারে আটকে রাখবো। মাইকেলের কথা শুনে ডিয়াগো ভয় পেয়ে যায়। তাই সে লকের সাথে তার যা যা কথা হয়েছিল সবকিছু বলে দেয়, কিন্তু আসলে ডিয়াগো তেমন কিছুই জানতো না। তাই মাইকেল এবার সরাসরি লকের কাছে আসে আর তাকে বলে, তুমি আমার প্রস্তাবের ব্যাপারে কি ভাবলে?
যদি তুমি মনে করো এখান থেকে পালাতে পারবে তাহলে তুমি ভুল করছো। তখন লক বলে, আমি এখান থেকে পালাচ্ছি না, কিন্তু টাকা ট্রান্সফার করার জন্য আমার একটু সময় প্রয়োজন। পরের দিন মাইকেলের জুনিয়র অফিসার একজন কয়েদিকে নিয়ে বেসমেন্টে আসে ইলেকট্রিক লাইনগুলো ঠিক করার জন্য। আর তখন দেখা যায় সব কয়েদিদের কাছে চিঠি এসেছে, এগুলো তাদের পরিবারের লোকেরা তাদেরকে দিয়েছিল। তখন আমরা দেখি লকের কাছেও একটা ট্যাব এসেছে, সেটা দিয়ে সে ইন্টারনেট থেকে একটা শক্তিশালী ভাইরাস জেলের সিস্টেমে ছড়িয়ে দেয়। আর তখন আমরা অ্যান্থনিকেও দেখতে পাই, সে তার চেহারার উপর ক্রস চিহ্ন এঁকে রেখেছিল আর মাঠে এসে সে জিমের সাথে লড়াই করতে চায়, কিন্তু এবার জিম তাকে মানা করে দেয়। অন্যদিকে দিয়াগো লকের কাছে এসে বলে, যদি তুমি এখান থেকে পালানোর প্ল্যান করো তাহলে আমাকেও তোমার সাথে নিয়ে চলো। কিছুক্ষণ পর মাইকেল আবারও লকের সাথে দেখা করতে আসে, তাকে সেই ট্যাবটা দিয়ে বলে, এই নাও, এখান থেকে আমার অ্যাকাউন্টে টাকাগুলো ট্রান্সফার করে দাও। মাইকেলের কথা শুনে লক চুপচাপ ট্যাবটা হাতে নেয় আর সেটাকে অন করে টাকা ট্রান্সফারের সময় সেই ভাইরাসটা জেলের সিকিউরিটি সিস্টেমে ছড়িয়ে দেয়। মাইকেল মনে মনে খুবই খুশি হচ্ছিল এটা ভেবে যে লক খুব শান্তভাবেই সব টাকা দিয়ে দিচ্ছে, কিন্তু অন্যদিকে জেলের সব কয়েদিদের সেই স্পেশাল ডিভাইসটা বন্ধ হয়ে যায় আর সব কয়েদিরা আবারও মুক্ত হয়ে যায়। নিজেদের মধ্যে মারামারি শুরু করে দেয়। গার্ডরা অনেক চেষ্টা করে তাদেরকে থামানোর জন্য, কিন্তু এগুলো তো সাধারণ কয়েদি ছিল না, তাদের সবারই ছিল সুপার পাওয়ার। এই শক্তি ব্যবহার করে তারা গার্ডদেরকে তো মারছিলই, সেই সাথে একজন অন্যজনকেও মারছিল। এসব কিছুর কারণে ভেতরে থাকা ডিয়াগোর অবস্থা খারাপ হতে শুরু করে, কারণ সেখানে থাকা সবার দুঃখ কষ্ট সে অনুভব করতে পারছিল। এই অবস্থায় ডাক্তার ইসাবেলা তাকে সামলানোর চেষ্টা করে। মাইকেল তখন লকের সাথে টাকা ট্রান্সফার করতে ব্যস্ত, বাইরে কি হচ্ছে সে কিছুই জানে না। তাই তার জুনিয়র অফিসার তাকে ফোন করে বাইরের পরিস্থিতির কথা জানায়। এটা শুনে মাইকেল বলে, ঠিক আছে, সমস্যা নেই, আমি এখনই আসছি। মাইকেল যখন লকের সেল থেকে বের হওয়ার চেষ্টা করে তখন দেখা যায় দরজা লক হয়ে আছে। আসলে সবকিছু লকই করছিল। দেখে মনে হচ্ছিল হয়তো তার জেল থেকে পালানোর প্ল্যানে মাইকেলকে সে ব্যবহার করতে চায়, কিন্তু কিছুক্ষণের মধ্যে জেলের ভেতরের অবস্থা আরো খারাপ হয়ে যায়, কারণ চোখের লেজার দিয়ে অন্য কয়েদিদের পা কেটে ফেলছিল, আবার কেউ তার ভেতরে থাকা বিষাক্ত গ্যাস দিয়ে সবাইকে মেরে ফেলছিল। অবস্থা আরো খারাপ হচ্ছে বুঝতে পেরে মাইকেল আবার তার জুনিয়র অফিসারকে ফোন করে আর তাকে জিজ্ঞেস করে এটা সমাধান করবে কিভাবে। তখন জুনিয়র অফিসার বলে, আমার বেসমেন্টের জেনারেটরটা বন্ধ করে দেওয়া হয়েছে, আর তাই ওটা আবার চালু করার সাথে সাথেই সিকিউরিটি সিস্টেম ঠিক হয়ে যাবে। মাইকেল তখন দ্রুত সেটা ঠিক করার জন্য বলে। জুনিয়র অফিসার একজন গার্ডকে নিচে বেসমেন্টে পাঠায় জেনারেটর অন করার জন্য, আর সেই সাথে অকিটকিতে তাকে নির্দেশনা দিতে থাকে কিভাবে কি করতে হবে। কিন্তু বেসমেন্টে ভালো নেটওয়ার্ক ছিল না, তাই বেশ কিছু দূর আসার পর তাদের কানেকশন কেটে যায়। গার্ডটা তখন মাথা খাটিয়ে কি করা যায় সেটা চিন্তা করছিল, আর তখনই সেখানে জিম চলে আসে। জিমের চেহারা পাল্টে একদম মনস্টারের মতো হয়ে গিয়েছিল। গার্ড প্রথমে লুকানোর চেষ্টা করে, কিন্তু জিম তাকে খুঁজে বের করে ফেলে আর সে গার্ডকে গলা চেপে ধরে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু গার্ড কোনোভাবেই নিজেকে ছাড়িয়ে নিয়ে সেখান থেকে একটা লোহার পাইপ ফাটিয়ে দেয়। সাথে সাথেই সেখান থেকে গরম ধোঁয়া বের হয়ে জিমের শরীরে লাগে, আর এতে জিম সেখানেই মারা যায়। এদিকে লকের সাথে থাকা মাইকেল এখনো অপেক্ষা করছিল কখন টাকা ট্রান্সফার হবে। টাকা ট্রান্সফার হয়ে যাওয়ার পর লক মাইকেলকে ট্যাবটা দিয়ে দেয়, আর এটা দেখে মাইকেল অনেক খুশি হয়ে যায়। কিন্তু তখন লক তাকে বলে, তুমি কি জানো মানুষকে কন্ট্রোল করা বাদেও আমার আরেকটা সুপার পাওয়ার আছে, কিন্তু সেটা কেউ জানে না। আমি নিজের সাথে যে কারো ব্রেইন পাল্টে ফেলতে পারি। তার মানে লকের কাছে এমন একটা শক্তি ছিল যেটা দিয়ে সে তার নিজের শরীর পাল্টে ফেলতে পারত। আর এটা বলার সাথে সাথে লক নিজেকে মাইকেলের সাথে পাল্টে ফেলে। তার মানে এখন মাইকেলের শরীরে ছিল লকের অস্তিত্ব। লকের এতে কিছুই যায় আসে না যে সে কোন শরীরে আছে, সে শুধু চায় এখান থেকে মুক্ত হতে। যেহেতু এখন লকের শরীরে মাইকেল ছিল, তাই হয়তো বাকি জীবন মাইকেলকে এই জেলেই বন্দী হয়ে কাটাতে হবে। লক তখনই মাইকেলকে একটা ঘুষি দিয়ে অজ্ঞান করে ফেলে। বেসমেন্টে থাকা গার্ড ততক্ষণে জেনারেটর অন করে দিয়েছিল, তাই পুরো সিকিউরিটি সিস্টেম আবার ঠিক হয়ে যায়। সব কয়েদিরা নরমাল হয়ে যায়। সবকিছু নরমাল হতেই লক মাইকেলের রূপে বাইরে বের হয়ে আসে, আর সে তার জুনিয়র অফিসারকে বলে লককে টর্চার চেম্বারে পাঠিয়ে দাও। তার মানে লক আর কোনো রিস্ক নিতে চাচ্ছিল না, তাই সে মাইকেলকে মেরে ফেলতে চাচ্ছিল। বাইরে এসে লক তার জুনিয়র অফিসারকে প্রমোশন দিয়ে নিজের জায়গায় বসতে বলে, আর এখন সে রিটায়ার্ডে চলে যাচ্ছে। লক চলে যাওয়ার পর সেই জুনিয়র অফিসার এখন জেলে অনেক কিছু পরিবর্তন এনেছে, আর এভাবে বেশ কয়েক মাস পরেই আমরা দেখতে পাই ডিয়াগোর সাজা শেষ হয়ে যায়, কারণ তার সুপার পাওয়ার আসলে কারো কোনো ক্ষতি করতে পারত না। সেই সাথে লকের সাথে থাকা সেই ভয়ঙ্কর দেখতে কয়েদিরও ভালো আচরণের কারণে সাজা শেষ হয়ে যায়। যেদিন ডিয়াগো আর ওই কয়েদি বাইরে আসে, দেখা যায় লক গাড়ি নিয়ে এসেছে তাদেরকে নেওয়ার জন্য। এখন তাদের কাছে রয়েছে প্রচুর টাকা, আর তাই তারা তিনজন মিলে ঠিক করে তারা নিজেদের ইচ্ছামতো জীবনযাপন করবে। এটা ভাবতে
ভাবতে ভাবতেই তারা গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। আর আমাদের আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর এই ধরনের সুপার পাওয়ার সহ গল্পগুলো আপনাদের ভালো লাগলে সেটাও জানাতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ।